চলুন বন্ধুরা, এখন আমি আপনাদের নিয়ে যাব আমার ব্রি 34 জাতের ধান খেতে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সুগন্ধি চাল ব্রি 34, যেটাকে আমরা চিনিগুড়া কাটারি ভোগ নামেই চিনি। গতকাল থেকে প্রচুর বৃষ্টি, তাই বর্তমানে এরকম অবস্থা যাচ্ছে। পানির স্রোত অনেক বেশি। এটা শুকাতে 2 থেকে 3 দিন লাগবে। ঘাসের পরিমাণও অনেক বেশি হয়ে গেছে। এটা আসলে যত বেশি পানি তত বেশি সমস্যা। ধান লাগানোর প্রায় আজকে 15 দিনের মতো হয়ে গেছে। সার দিতে পারিনি শুধুমাত্র বৃষ্টিপাতের কারণে। অধিক বৃষ্টি, এজন্য সার দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ সব সার ভেসে চলে যাবে। প্রচুর কচুরিপানা। এটা আমার কৃষক দিয়ে না নিড়ানি দিলে এটা কোনোভাবেই সম্ভব না ম্যানেজ করা। তো একটা সুবিধা হয়েছে যে কচুরিপানাগুলি এসেছে, সেটা আমার যে আলের এই যে সাথে যে দেখতে পাচ্ছেন, এই যে এটা আল, এর সাথেই জমা হয়ে আছে ম্যাক্সিমামগুলি, দেখুন। আর একটা পান পাতা ঘাস আমরা বলি, এই ঘাসটা আসলে প্রতি বছরই হয়, কোনোভাবেই এটাকে দমন করা যায় না। দেখুন, পান পাতার মতো পাতা, কিছুটা শাপলা ফুলের পাতার মতোও বলা যায়। তো এক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে যে যখন ধানটা লাগবে ঠিক ওই মুহূর্তেই এই ঘাসটা বেশি জন্মে। প্রচুর কচুরিপানা এসে জমা হয়ে গেছে, কারণ ওই দিক থেকে সামনের দিক থেকে এদিকে আসতেছে এবং সেইগুলি আমার জমিতে থাকছে। সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন একই রকম চেহারা, সেগুলি হচ্ছে আমার 34 ধানের ধান ক্ষেত। আমার প্ল্যান ছিল আজকে কিছু কিছু জায়গায় সার দিয়ে দেওয়ার এবং কীটনাশক প্রয়োগ করার, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সম্ভব হলো না। দেখুন, আজকে আকাশ অনেক মেঘলা, সারাদিন প্রায় বৃষ্টি হয়ে গেছে। আমি ধান খেতে এসেছি 4টার পরে। আসলে সকালে আসার কোনো সুযোগই ছিল না। তারপরে আমার বাসাতেও একটু কাজ ছিল। দেখুন, এই গাছগুলো আমাকে নতুন করে আবার রোপণ করে দিতে হবে, কারণ অধিক বৃষ্টিপাতের কারণে এখানে আর এগুলোকে ধরে রাখা সম্ভব হয়নি। ভাবছিলাম এবছর বৃষ্টিপাত একটু কমে গিয়েছে, তো সৃষ্টিকর্তার কৃপায় যেভাবে বৃষ্টির পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, আকাশ প্রচুর মেঘাচ্ছন্ন। আমি 3:30টার দিকে, 3:40-এর দিকে আসলে আমি বের হয়েছি আমার ধান খেতে আসার জন্য। তারপরে এসে দেখি যে রাস্তার মধ্যে প্রচুর লোকজন মাছ ধরতেছে, জাল ফেলতেছে। সেই সিনটা আসলে আমি এখন দেখাতে পারছি না। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমার ধান খেতে যে পরিমাণ পানি আছে, এই পরিমাণ পানি এখানে থাকলে যে নিম্ন যে এলাকাগুলি, সেখানে কীরকম অবস্থা হতে পারে। দেখুন, সব দিক দিয়েই পানি যাচ্ছে। আমার এই আলগুলো সব ডুবে গেছে। এখানেও কেটে দেওয়া হয়েছে, আসলে কিছু বলার নাই। যদিও এটা অন্যের জমি, এটি আমার। কচুরিপানাগুলো এখানে জমা হয়ে গেছে। এগুলি আমার জমির জন্য বেশ ক্ষতি করবে, কিন্তু তারপরও
দু একদিন সময় দিতে হবে, যে নিড়ানি দিয়ে যেন নিড়িয়ে সেগুলোকে পরিষ্কার করতে পারি। জানি না আকাশটা আর কতদিন এরকম আবহাওয়ায় থাকবে। যদি দীর্ঘদিন এই আবহাওয়ার সাথে কন্টিনিউ করে তাহলে আমার জন্য একটু খারাপ হবে, কারণ আমি পর্যাপ্ত পরিমাণ যত্ন নিতে পারবো না প্রথমের দিকে। আর যে কোনো ফসল আপনার প্রথমের দিকে যদি যত্ন ঠিকমতো নেওয়া না যায় তাহলে দেখুন শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। সীমানা ওয়াল যেটাকে আমরা বলি, এটা নাই বললেই চলে। একবারে সমান হয়ে গেছে এক জমি থেকে আরেক জমি। কিন্তু এই জমিটা আমার বাম পাশের যে জমিটা, এটা প্রায় আপনার কমপক্ষে 8 থেকে 10 ইঞ্চি উঁচু আমার ডান পাশের জমি থেকে। কৃষিকাজ অনেক কঠিন, সবার দ্বারা এটা সম্ভব না। অনেকেই অনেকবার ডিসিশন নিয়েছে কৃষিকাজ করবে বলে, কিন্তু সম্ভব হয়নি। সবচেয়ে বড় যেটা সমস্যা কৃষিকাজে, প্রচুর সময় দিতে হয়, আর এই সময় ম্যানেজ করা সবার পক্ষে সম্ভব হয় না। আবার কৃষিতে যেরকম লাভের পরিমাণ আছে সেভাবে প্রফিটের পরিমাণটা খুব বেশি নাই। তাই আপনাকে বুঝে শুনে কৃষিতে আসতে হবে। নিজে কৃষি করে সেখান থেকে প্রফিট বের করে নিয়ে আসা খুব চ্যালেঞ্জের। এটা আমার এই ধান ক্ষেতটা আমার একটু রোগাক্রান্ত দেখা যাচ্ছে, আমি জানি না কেন। একটু বিএলবি রোগের প্রভাব বেশি দেখতে পাচ্ছি। দেখুন একটু লাল লাল লালচে কালার হয়ে গেছে ম্যাক্সিমামটাই। আই ডোন্ট নো হয়, একটু চেক। এই যে কচুরিপানা একটা ঘাস, এই ঘাসটা বেশ ঝামেলাকর আমাদের জমির জন্য। এটাকে নির্মূল করতেই হবে। এটা নির্মূল করার জন্য আমার দৈনিক হাজিরা হিসেবে কিছু কৃষক নিতে হবে, যারা এটাতে অভিজ্ঞ এবং ভালোভাবে আমাকে হেল্প করতে পারবে। আমি যেদিক দিয়েই এসেছিলাম প্রায় সেদিকেই চলে এসেছি। এটি একটি লাল গুটি স্বর্ণ বলা হয়। এই ধান ক্ষেতটি আমার এক চাচার, তিনি গুটি স্বর্ণ ছাড়া অন্য ধান করেন না, কারণ এটি ভালো লাগে। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, সাথে দীর্ঘদিন ধরে উনি এটা করে আসছেন, সেই জন্য ওনার ট্রিটমেন্টটা প্রপারলি জানা আছে। লাভ লস যেটাই হোক সেটাতেই উনি সন্তুষ্ট। দেখুন ভালোই লেগেছে ধান। আর এটা আমার এক কাকার, এটা হলো ব্রি 34। এটিতে আপনি দেখতে পাচ্ছেন আমার অনেক আগে লাগানো, যার কারণে এটির বর্তমান অবস্থা খুবই ভালো। আমার থেকে প্রায় 10 থেকে 15 দিন আগে লাগানো এটিও সেম গুটি, লাল গুটি বলে এটিকে। এটির চারা লাগানো হয়েছে আমার থেকে মোটামুটি 3 থেকে 4 দিন আগে। আমি যখন G51 জাতের চারা লাগিয়েছি, ঠিক আমার থেকে 3-4 দিন আগে এটি লাগানো হয়েছে। আমি দেখাবো, আর কয়েকটা সেকেন্ড আমাকে সময় দিন, আমি দেখাচ্ছি আমার গাছের চেহারা। এই গাছটা সাধারণত একটু লম্বা হয়, আর আমি যে G51 জাতটি করেছি সেটা একটু খাটো হয়। দেখুন এটি আমার G51 জাতের ধান। আপনাকে বললাম, আপনি কম্পেয়ার করলে দেখতে পাবেন দুই পাশে দুই গাছ, 2-3 দিন কম বেশি। ওরা 2-3 দিন আগে লাগিয়েছে, আমি 2-3 দিন পরে লাগিয়েছি। আমারটা একটু নিচু, এটা একটু উঁচু। এটার কারণ হলো এই জাতটি বেশ লম্বা হয়।
আর আমার এই জাতটি এতটা আসলে লম্বা হয় না। এটা ফলন রূপ দুটিই ভালো। তো এই জমিতে আমার আসলে ভুট্টা লাগানো হয়, যার কারণে সিদ্ধান্ত নিয়েছি এই B51 জাতের ধান লাগাবো। B51 জাতের ধান একটু সার সহিষ্ণু এবং ওয়েদার অ্যাডজাস্ট করতে পারে। আপনি দেখেন এখানে একটা মাজরা পোকা দেখা যায়, দেখুন এটি জমির জন্য খুবই খারাপ। আমি এখন এটিকে ধরবো, এটিকে ধরতেই হবে। দেখুন ধরেছি, এটিকে এটি আবার চলে গেল আমার কাছ থেকে। এটিকে আমি মেরে দিয়েছি। দেখুন এটি অনেক বাচ্চা দেয় এবং ধানের যে মূল কুশি যদি আমি বলি সেটাকে খেয়ে দেয়। এখানে আরেকটা দেখতে পাচ্ছি, দেখুন এটিকেও ধরতে হবে, এটিকে আর ছাড়বো না দেখানোর জন্য। এটিকে আগে মেরে তারপরে আপনাদের কাছে নিয়ে আসবো। দেখুন মেরে দিয়েছি। এরকম অসংখ্য পোকা জন্ম নেয়। এই পোকাগুলি এত দ্রুত বাচ্চা দেয় যে আমাদের চাষাবাদ করতে অনেক কষ্ট হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির ফোঁটা গাছের মধ্যে, প্রত্যেকটা গাছে মোটামুটি বৃষ্টির ফোঁটা লেগে আছে। দেখুন আজকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে এই বৃষ্টির ফোঁটাগুলি গাছের মধ্যে আছে। এটি আমার B51 জাতের ধান আপনাদের জন্য প্রস্তুত করতেছি। হয়তো নির্দিষ্ট কাউকে বলতে পারবো না যেটি আপনার জন্য, বাট এটি আমি প্রস্তুত করতেছি বাংলাদেশের মানুষের জন্য। চেষ্টা করি অধিক ফসল ফলিয়ে দেশের খাদ্য ঘাটতি পূরণ করার জন্য। আমার খুবই ভালো লাগে। আমার আগের প্রফেশন ছেড়ে আমি এখন কৃষিকাজে ব্যস্ত। ধান খেতে জমিতে ঘন্টার পর ঘন্টা হাঁটছি, কঠোর পরিশ্রম করছি, তারপরেও মনে শান্তি লাগে। আগে এসির বাতাস, এক মুহূর্ত এসির বাতাস ছাড়া চলতে পারতাম না। দীর্ঘ 15 বছর আমি চাকরি করেছি এজ এ ICT এক্সপার্ট হিসেবে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে। আমার অ্যাচিভমেন্ট বলতে যদি আমি বলি যে আমি সেই প্রফেশন থেকে যে রোজগার করেছি সেটা আমার জীবিকা নির্ভর করে একটা মাথা গোজার ঠাঁই করেছি। এবং বর্তমান যে প্রফেশন, আমার বয়স এখানে 3 বছর বলতে পারেন, এবং ফুল ফেইসে আমি আসলে এবছরই শুরু করেছি। চেষ্টা করছি আপনাদের সাথে ভালোভাবে সব কিছু শেয়ার করব এবং সেভাবেই করছি। আমি কৃষিবিদ না, কিন্তু অভিজ্ঞতা নিচ্ছি, সাথে পড়াশোনা করছি যে আপনাদের ভালো ফলন কিভাবে ফলাতে হয় সেই টিপসগুলি দেওয়ার জন্য। তো আমি এখন আপনাদের টিপস দিচ্ছি না ইচ্ছা করেই, কারণ এই টিপসগুলি দেওয়া যাবে না যেহেতু আমি একজন কৃষিবিদ না। তো একটু পড়াশোনা করে সময় করে নিই, তারপর একটা সময় গিয়ে নিশ্চয়ই কিছু রেফারেন্স টিপস আমি দেব। গ্রামের দিকে মাছ ধরার ফাঁদ বসানো হয়েছে, দেখুন এখানে মাছ ধরবে, একেবারে দেশি মাছ, হয়তো কারো পুকুর থেকে এসেছে, কিছু এই মাঠ থেকে এসেছে। যেহেতু অধিক বৃষ্টি, মাছের আনাগোনা চলতেই থাকে। তো মাছের একটা ধর্ম হলো মাছ সবসময় উজানের দিকে চলে আসে, ভাটির দিকে কম যায়। তো এই জন্য এখানে ফাঁদ বসানো হয়। এক সময় আমার মনে হয় হাফ ডে যদি থাকে এই ফাঁদটা, তাহলে হয়তো হাফ কেজি অথবা 1 কেজি মাছ পাওয়া যায়। এটি গতকালকে আমি দেখেছিলাম। ছাগলের জন্য একটি ফাঁদ বসানো হয়েছে, যে ছাগল এদিক থেকে ওইদিকে এবং ওইদিক থেকে এদিকে যেন যাতায়াত করতে না পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এখানে
ছাগল এটার জন্য কোনো সমস্যাই না। জাস্ট সে জাম দিয়ে এপার থেকে উপরে গিয়ে এই যে ধান খেয়ে দিচ্ছে, দেখুন ধান খেয়ে দিচ্ছে। তো আপনাদের সাথে আর আমি সময় নেব না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য থাকলো অনেক অনেক শুভকামনা।